ক্লায়েন্টরা আমাদের কাছে আসে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন বা স্ট্রেসড আউট হয়ে, যে দেখা যায় যে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তার লাইফে হঠাৎ করে চলে এসেছে, হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো কষ্ট থেকে বা একটা সাডেন এক্সাইটমেন্ট বা থ্রিলিং থেকে চলে আসে, কিন্তু অনেক সময় কিন্তু এটা ফুল ফ্যামিলিকে খুব বাজেভাবে এফেক্ট করে। সো এই কেসগুলো আপনারা কিভাবে ডিল করেন? কেসগুলো কিন্তু খুবই কমপ্লিকেটেড হয়। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে যে অনেক ক্ষেত্রে হচ্ছে বিয়ের আগে মাল্টিপল রিলেশনশিপ, বুঝতে পারছে না যে কোনটার দিকে যাবে। এন্ড দেন হচ্ছে গিয়ে যে বিয়ের জাস্ট 1 বছর পরে কোনো কারণে ওয়াইফের সাথে কোনো প্রবলেমের জন্য, অথবা প্রবলেম না হলেও আগের কোনো সম্পর্ক আবার রিভাইভড হচ্ছে, সেটা আরেক ধরনের প্রবলেম। আবার হচ্ছে গিয়ে যে বিয়ের 10 বছর পরে একটা দুইটা ছেলে মেয়ে হয়ে গেছে, তখন হয়তো বা অফিসের নতুন কেউ, বিজনেসের নতুন কোনো পার্টনার, বা বিভিন্ন জায়গার নতুন কেউ, বা মেসেঞ্জারের নতুন কোনো ফ্রেন্ড, তার প্রতি একটা আগ্রহ, সেখান থেকে জিনিসটা কিন্তু খুব ভ্যারাইটি অফ রেঞ্জ। এই প্রবলেমটা আপনি খুব মানে সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন, বিকজ ইট ইজ সামথিং দ্যাট উই শুড ডিসকাস, বিকজ এটা এত কমন আমাদের সোসাইটির মধ্যে। সাফারিংসটাও কিন্তু অনেক বেশি থাকে, অনেক বেশি, স্পেশালি যখন বাচ্চারা থাকে তখন তো সেটা অনেক বড় একটা প্রবলেম। এটা একটা মানুষের লাইফে থাকে না, ছড়ায় যায়। ছড়ায় যায়, একেবারেই ছড়ায় যায়, এবং ছড়ায় গিয়ে এরকম একটা জায়গায় চলে যায় কখনো কখনো দেখা যাচ্ছে যে আমি যার সাথে, আমার হয়তো ওয়াইফ আছে এবং ছেলে মেয়ে আছে, আবার আমি যার সাথে রিলেশনশিপ করছি তারও, সেও কারো ওয়াইফ, এবং তারও একটা সমাজ, একটা অবস্থান আছে, এবং তারও হয়তো বা বাবা মা থেকে শুরু করে তার নতুন সন্তান আছে। সবকিছু মিলে একেবারে এমন একটা জটিল পরিস্থিতি নিয়ে ক্লায়েন্টরা আসে, সেখানে আসলে কেসগুলো যথেষ্ট কমপ্লিকেটেড। সবসময় কিন্তু এই এক্সট্রামেন্টাল অ্যাফেয়ার গুলো যে মানুষ প্রয়োজনে তাগিদে করে তা কিন্তু না। আমি আমার পার্সোনাল যে পেশেন্ট গুলো দেখে থাকি, আমি অনেক সময় দেখি যে কেউ কেউ করে আসলে তাদের হাজবেন্ড বা ওয়াইফের সাথে একটা বড় দাম্পত্য কলহ হয়তো চলতে থাকে, একটা কমিউনিকেশন গ্যাপ চলতে থাকে, আর কেউ কেউ কিন্তু এটা জাস্ট ফ্যান্টাসি থেকে করে। তো এক্ষেত্রে আপনাদের মানে আপনারা কিরকম এক্সপিরিয়েন্স আপনাদের? এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ গুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সম্পর্কের যে পরিমাণ আসলে যত্ন নেওয়া দরকার, বা যখন একটা কনফ্লিক্ট একটা কাপল যায় তখন তাদের যে পরিমাণ কমিউনিকেশন থাকা উচিত, অনেক সময় দেখা যায় সেটা থাকে না। তো এটা একটা বড় কারণ, যে শুধু যে ইম্পালসিভিটি বা অন্য একজনকে ভালো লেগে গেল এটাও না, একটা বড় কারণ কিন্তু আসলে মিউচুয়াল রিলেশনশিপ জায়গাটা একদম নড়বড়ে হয়ে যাওয়া। এবং এখনকার মানে পরিবার ভাঙনের যে মানে সুর লেগেছে আর কি, প্রতিদিন ঢাকা শহরে আপনার মোর দ্যান 40 ডিভোর্স হচ্ছে। সো এটা আপনার রেকর্ডেড ছাড়া তো নিশ্চয়ই আরো বেশি। সো এটা একটা বড় কারণ আমরা দেখছি কিন্তু আসলে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ট্রাস্টটা চলে যায়, আলটিমেটলি ট্রাস্ট চলে গেলে রিলেশনশিপও থাকে না। সো অ্যাজ আ মেন্টাল হেলথ প্রফেশনাল আমরা আসলে কোন জায়গাটায় আমাদের রোলটা আমরা কিভাবে প্লে করতে পারি, কারণ আমাদের তো আমাদের কাছে মানুষ আসলে তার জটিল সংকট নিয়ে। ধরুন আমি যদি একটা কেসই ধরি, যেখানে একজন 35 বছর বয়সে একজন ছেলে আপনার কাছে এসছে, যার অলরেডি 5 বছরের বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে, এবং তার এখন নতুন একটা রিলেশনশিপও তৈরি হয়েছে লাস্ট 1 বছর ধরে একটা মেয়ের সাথে। এখন সে বুঝতেছে না যে সে তার আসলে কি করা উচিত। এই ধরনের একটা জাস্ট একটা কেস। এই ধরনের কেসের ক্ষেত্রে মানে আমাদের এন্ডে আমাদের আসলে কি, মানে কিভাবে আমাদের আসলে রিলেশনশিপ কাউন্সিলিংটা করলে এটা বেস্ট হয়? এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সেই আপনি যেটা বললেন যে 35 বছরের একজন মধ্যবয়স্ক পুরুষ, যেখানে একটা মানে উনি কিন্তু একটা ডিলেমাতে আছে যে উনি অ্যাকচুয়ালি কোথায় যাবে, এই পথে না ওই পথে। ফার্স্ট অফ অল তাকে তার ওই কনফ্লিক্টের জায়গাটা অ্যাড্রেস করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা না অ্যাড্রেসই করতে চাই না যে আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা আমার কষ্টের কারণ। আমি হয়তো ভাবছি যে আমি ডিপ্রেশনে পড়ছি, আমার কিছু ভালো লাগছে না, এই সেই বিভিন্ন জায়গা ফার্স্ট অফ অনেক ভাবে এটাকে জাস্টিফাই করি যে হ্যাঁ, ঠিক আছে exactly. এই কারণে অনেক তোর ক্ষেত্রে আমরা এরকমও করি যে আমরা কিছু পেশেন্ট আমার কাছে আসে, এতে পেশেন্ট বলা হয়তো না, জাস্ট প্রবলেম নিয়ে আর কি আসে। তারা বলে যে আমি আমার ওয়াইফকে নিয়েও হ্যাপি, আমার বাচ্চা কাচ্চাও আছে, ওদেরকে আমার ভালো লাগে, ইজ জাস্ট দ্যাট আরেকটা মেয়ের সাথে আমার একটা রিলেশনশিপ জড়িয়ে গেছে, এবং আমি দুইটা রিলেশনশিপই করতে চাই, এবং সেকেন্ড রিলেশনশিপটা করার সময় আমার একটু সার্টেন গিল্ট হয়, খারাপ লাগে, কারণ আমার কাছে মনে হয় যে দিন শেষে আমি একটু চিট করতেছি, বাট আমি আপনার কাছে এসেছি কারণ আমি আসলে রিলেশনশিপটা ছাড়বো না, বাট ভালো থাকতে চাই। এখানে এটা আমার কাছে মনে হয় খুব ইজি গোল্ডেন রুল, যেটা আমরা ক্লায়েন্টকে বলতে পারি, সেটা হচ্ছে কি আপনার যদি কোনো রিলেশনশিপ থাকে যেটা আপনার মনে হয় আপনার লুকাতে হবে, তাহলে আপনি কোনো ঠিক রিলেশনশিপে নাই। এক্স্যাক্টলি। আপনাকে যদি কোনো কিছু লুকাতে হয়, অবশ্যই আপনি কোনো একটা কিছু করছেন যেটা ঠিক না। কারণ আপনি যদি এমন কিছু করেন যেটা আপনি আপনার ফার্স্ট ওয়াইফে বা ছেলে মেয়েকে বলতে গর্বিত বোধ করবেন না, দেন ডেফিনেটলি আপনি এমন একটা কিছু করছেন যেটা করা উচিত না। সবচেয়ে বড় কথা আপনি যে পয়েন্টে রাইজ মানে অ্যানালাইজ করলেন যে হ্যাঁ এখানে অনেক রকম সাইকোলজিক্যাল ডিবেট থাকতে পারে বা নানা রকম ফিলোসফি থাকতে পারে, বাট দ্য থিং ইজ আমি যেটা পার্সোনালি দেখি যে এরকম একটা ফ্যামিলিতে যখন বাবা কিংবা মা একটা এক্সট্রামেটাল সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং যখন তাদের একটা টিন এজ
বাচ্চা অথবা টিনেজ না, এখন ধরেন একটা 7, 8, 9 বছরের বাচ্চাও কিন্তু সবকিছুই বুঝে। হুম। এবং তারা যদি কোনোভাবে এটা জিনিসটা আঁচ করতে পারে, তারা যে কষ্টটা পায় এবং যে লাইফ লং ডিপ্রেশন, লাইফ লং যে পোর মানে সেলফ কিছুতেই যায় না যায় না, এটা কিন্তু যায়। কিছুতেই যায় না। এবং দেখা গেছে বাচ্চারাও এসে কিন্তু অনেক সময় বলে আসলে যে খুব হচ্ছে যে খারাপ আমার লাগে। আমার বাবা বা মা ইনভলভ, এটা আমি জানি কিন্তু আমি এটা কাউকে বলতে পারছি না, আমি তার মোবাইল চেক করে এটা ধরে ফেলেছি। এক্স্যাক্টলি। সো আমরা ঠিক যেভাবে অনেক সময় দেখা যায় যে আপনার একজন বাবা সারা জীবন হয়তো সিগারেট খেত, বাট তার বাচ্চা হওয়ার পরে সে সিগারেট খাওয়া ছেড়ে দেয়, কারণ তার কাছে মনে হয় যে না, আমি নিজের ক্ষতি করেছি বাট বাচ্চার ক্ষতি করব না। আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রেও বাবারা বা মারা এই জিনিসটা ভাবতে পারে যে আমি নিজের হয়তো আমার নিজের ডিজায়ারের জন্য আমি একটা জিনিস করছি, বাট আমার বাচ্চার তো আসলে অনেক সাফার করছে। কিন্তু আচ্ছা, আপনার এখানে আবার কি, আরেক জায়গা কিন্তু বলে যে আমি সবসময় কেন হচ্ছে গিয়ে অন্যের কথা চিন্তা করবো, যে আমার বাবা বা আমার বাচ্চা বা হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড, আমার নিজের ভালো লাগার একটা জায়গা আছে, কিন্তু আলটিমেটলি আমরা ওই জায়গাটা অ্যাড্রেস করি না যে সেলফ এটার জন্যই রেসপন্সিবিলিটির একটা ব্যাপার আছে। সেলফ রেসপন্সিবল, এটার জন্যই আমার ডিপ্রেশনটা এখানে প্রচুর পরিমাণে মেন্টাল হেলথ প্রফেশনাল আমার কাছে মনে হয় যে একটা বড় একটা ভুল করে যখন তারা সেলফ লাভকে ওভার এক্সাজুরেট করে। ইন দ্য সেন্স, ধরেন একটা মানুষ, একটা ছেলে বা একটা মেয়ে আমার কাছে আসলো, বা ধরেন এই কেসটা একটা ছেলে আমার কাছে আসলো, সে বলছে আমার একটা ওয়াইফ আছে, বাচ্চা আছে, এখন আমি একটা নতুন প্রেম করতেছি, রিলেশনশিপে জড়াই গেছি, আমি কোনোটাই ছাড়তে চাচ্ছি না বা পারতেছি না, বা প্রেফারেন্স আমার কোনোটা নাই। এবং আমি তখন তাকে বললাম যে আমি আপনাকে কোনো আমি অ্যাজ আ মেন্টাল হেলথ প্রফেশনাল আমি তাকে বললাম আমি আপনাকে কোনো ডিরেকশন দিব না, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার ভালোবাসাটাকে আপনার গুরুত্ব দেওয়া উচিত, আপনার নিজেকে আপনার ভালোবাসা উচিত। হ্যাঁ, আমি কোনো অ্যাডভাইস দিই না, কিন্তু আমি কিন্তু তাকে একটা ইনডাইরেক্ট একটা ফিলোসফিতে নিয়ে ইনডাইরেক্ট ডিরেকশনে নিয়ে গেলাম, যেখানে সে অসম্ভব সেলফিশলি একটা জিনিসকে দেখবে। এখন কেউ বলতে পারে তাতে সমস্যাটা কি, সমস্যা হচ্ছে তখন সে তার নিজের ভালোবাসার দিকে তাকায়, যেহেতু তার উঠতি প্রেম, যেহেতু তার হয়তো বা আগে 10 বছর রিলেশনশিপ ছিল, এখন তার উঠতি প্রেমের দিকে সেদিকে চলে গেল। কিন্তু এই ভদ্রলোকে কিন্তু 3 বছর 4 বছর 5 বছর পর এক সময় তার ছেলে মেয়ে যখন তাকে বলবে বাবা তুমি কেন সংসারটা নষ্ট করলা, অথবা তার ওয়াইফ যখন কিছু কোয়েশ্চেন করবে, অথবা 3-4 বছর পরে তার প্রথম স্ত্রীর সাথে তার যে গন্ডগোলগুলো, সিমিলার প্রবলেম যখন তার সেকেন্ড রিলেশনশিপে হবে, তখন সেই রিগ্রেটটার কথা যদি একটা মেন্টাল হেলথ প্রফেশনাল চিন্তা না করে, সেটা কিন্তু দুঃখজনক। মানে ওই লং টার্ম সাফারিংসটা একটা মানে ভিজুয়ালাইজ করতে পারা যে মানে এর কনসিকুয়েন্সটা আসলে কোথায় যাচ্ছে। অ্যাজ আ মেন্টাল হেলথ প্রফেশনাল এটা আমাদের কাজ না যে আমরা অ্যাডভাইস দিব, বা এট দ্য সেম টাইম এটা আমাদের কাজ যে আমরা ইনডাইরেক্টলি এমন কোনো দিকে তাদেরকে ঠেলে দিব না যেটা তার জন্য বড় রিগ্রেটের কারণ হবে। এবং একই সাথে যেটা আসলে make হেল্পও sense করা, করে। হেল্পও করা, যে ভিজুয়ালাইজ করতেও হেল্প করা যে কনসিকুয়েন্সটা আসলে কি কি। আচ্ছা, আরেকটা দিকে একটা প্রশ্নটা আমরা যদি আরেকটা ডাইমেনশনে যদি ডিসকাশনটাকে নিয়ে যাই, সেটা হচ্ছে অনেক সময় এই ধরনের ক্লায়েন্টরা আসে, যেমন একজন ভদ্র মহিলা আসলো, ভদ্রমহিলা এসে বললো যে আমি আসলে এখন একটা নতুন রিলেশনশিপে আমি গিয়েছি, কারণ হচ্ছে কি আমার প্রথম রিলেশনশিপটাতে আমি সুখী না, আমি প্রথম রিলেশনশিপে সুখী না, এই জন্য আমি একটা দ্বিতীয় রিলেশনশিপে চলে গিয়েছি। সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেশনটা এফেক্টিভলি কন্ডাক্ট করতে পারি? সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার দুজন যদি আসে, আমরা প্রথমে যেটা বলবো যে আপনারা দুজনই আসেন। আমরা যদি ওয়াইফ আসে আমরা অবশ্যই হাজবেন্ডকে নিয়ে আসতে বলি, যদি হাজবেন্ড নিয়ে না আসতে চায় আমরা একটা কৌশলতাকে আনার চেষ্টা করি। আমরা হয়তো তাকে বলি যে আপনার হাজবেন্ডকে আপনি এই জন্য আনুন যে আপনার সম্বন্ধে আমি ভালো জানতে চাই। তো যখন হাজবেন্ড আসে আমরা তার পার্সোনালিটি সম্বন্ধে একটা আমাদের একটা ধারণা হয়, তো তখন দুইজন যদি এরকম হয় যে দুইজন অ্যাটলিস্ট সম্পর্কটা রাখতে চায়, যদি অনেক টক্সিসিটি, তখন আমরা তাদের ইমোশনাল গ্যাপ, কমিউনিকেশন গ্যাপ এবং নর্মাল রিলেশনশিপ গুলোতে যেভাবে বন্ডেজটা ক্রিয়েট করা যায়, সেখানে কিন্তু আমরা দেখা গেছে চমৎকার কাজ করতে পারি। এখানে আমি একটা জিনিস একটু বলতে চাই যে অনেক সময় কাপলরা দেখবেন একটা সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন থেকেও আমরা মাঝে মাঝে অন্য একটা রিলেশনশিপে চলে যাই। তো এই জায়গাটাতেও যে কাজ করা যায়, যে যে গ্যাপটা আছে এই রিলেশনশিপে যে আলাদাভাবে আমরা হেল্প করতে পারি অ্যাজ আ প্রফেশনাল, এটা কিন্তু অনেক মানুষের কাছে ইনফরমেশনটা নাই। ইট জাস্ট দ্যাট আমরা ভাবি সলভ হচ্ছে না, তার মানে ওকে আমি অন্য কিছু একটা ট্রাই করি। আমরা সবসময় যেটা মনে করি সেটা হচ্ছে কি যে এই বস্তু আর বদলাবে না, বদলাবে না, রাইট? এই মানুষটা আর বদলাবে না, আমি বদলাবো না, আমার ইমপ্রুভ করার কিছু নাই, ওনার ইমপ্রুভ করার কিছু নাই। এবং এখানে পার্টিকুলারলি আমি প্রফেশনাল হিসেবে সবসময় একটা পয়েন্ট আমি ইউজ করি, সেটা হচ্ছে কি যে ইফ ইউ হ্যাভ ট্রাইড ইউর লেভেল বেস্ট টু ইমপ্রুভ আ রিলেশনশিপ and it didn't work, then আপনি এটাকে কমপ্লিটলি কাট অফ করে দেন ইউ গো টু আ নিউ রিলেশনশিপ।
why do you create a more chaos in the তখনই আপনি যখন chaos করছেন তখন ব্যাপারটা অনেক সময় হয়ে যায় কি আপনি হয়তো নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন যে আমি পরের রিলেশনে গেছি কারণ আগের রিলেশনশিপটা খারাপ ছিল, বাট আসলে মেবি রিজনটা এরকম যে আপনি আসলে নতুন সম্পর্কে জড়িয়ে ফেলেছেন কিন্তু আবার নিজেকে অপরাধী মনে করতে চান না, মানে সান্ত্বনা feelings-টা দেওয়ার থেকে জন্য বের আপনি হয়ে আসলে আসা। ফার্স্ট রিলেশনশিপটাকে জাস্টিফাই করছেন। বাট আসলে আপনি নিজেও জানেন এটা জাস্টিফাই করার মতো কোনো কিছু না, বিকজ আপনার তো তাড়াহুড়া করার কিছু না। ইফ সামথিং ইজ নট ওয়ার্কিং, ইউ ট্রাইড ইট টু ইমপ্রুভ, ইউ গেট আউট অফ ইট এন্ড দেন গো টু আ নিউ আবার রিলেশনশিপ। কিন্তু অনেকে ওই যে সোশ্যাল স্টিগমা বলেন বা ওই যে সামাজিকতার যে ভয়টা যে আমি ডিভোর্স হয়ে যাবে বা আমার লাইফে একটা ট্রমা আসবে দেন আমি আরেকটা শুরু করব, ওই জায়গাটা থেকেও কিন্তু অনেকে যে একটা আপনি যেটা বলছেন যে পুরো কাট অফ করে নতুন ওই জায়গাটা আটকে যায়। কিন্তু আমি যেহেতু যাচ্ছি সো আমি একটা বোল্ড ডিসিশন নিয়েই যাই, আমি ওই যে আর এবং দুইটা এবং সম্পর্কের থেকে তো একটা একটা সম্পর্ক সম্পর্কে বেটার এবং এক্স্যাক্টলি। ডিভোর্স যতই যদিও মানে ডিভোর্স ডেফিনেটলি একটা নেগেটিভ ওয়ার্ড, আমরা চাই না যে কারো ডিভোর্স হোক, কারো ফ্যামিলি ভেঙে যাক, বাট দ্য থিং ইজ কিছু কিছু মানে ক্ষেত্রে ফ্যামিলিতে divorce হ্যাঁ, কাজই করে না আসলে, কোন ডিভোর্সটাই কাজ আসলে করে না, একটা সমাধান। solution। এবং অনেক আছে যারা ডিভোর্স দিতে ভয় পায়, ডিভোর্স নিতে মানে আমাদের সোসাইটিতে প্রচুর সোসাইটিতে নানা ডিভোর্সি কথা মেয়ে বলে। ছেলে। বাট হ্যাঁ। কিছু কিছু সম্পর্ক আসলে এত টক্সিক, যেমন হয়তো একটা মেয়ে হয়তো 12 বছর ধরে হাজবেন্ড তাকে মারছে, গায়ে হাত তুলে মারছে, মেয়েটা হয়তো জাস্ট হাজবেন্ডের প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট Loyalty থেকে থেকে। সে ছাড়তে পারছে না, সে ভাবছে যে আমার ফিউচার কি হবে, বাচ্চাদের কি হবে। বাট আলটিমেটলি রিসার্চ কি বলে, রিসার্চ বলে যে যদি আপনার একটা টক্সিক ফ্যামিলিতে দুজন থাকে এবং সেখানে যদি বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলোর রিয়ারিং আরো অনেক বেশি খারাপ হয় রাদার দেন তারা যদি সেপারেট হয়। তো সেক্ষেত্রে কিছু কিছু কেসে আসলে আমাদের আসলে ডিভোর্সের দিকে মানুষকে আমরা ডেফিনেটলি ডিরেক্টলি আমরা হয়তো সাজেস্ট করি না, বাট দ্য থিং ইজ আমরা বুঝতে পারি যে আসলে তার জন্য একটা way ডিভোর্সটা হিসেবে ডিভোর্সের আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে খুব কমন দেখেছি, সেটা হচ্ছে গিয়ে যে মানুষ খুব কমন যেটা বলে সেটা হচ্ছে গিয়ে যে এই সম্পর্কে আমি কোনো ফ্যান্টাসি পাচ্ছি না, নতুন সম্পর্কে পাবো। কিন্তু সে যেটা বুঝতে পারে না সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা সম্পর্কের কিছু টানাপোড়েন থাকে। আর সে সোশ্যাল মনে করে মিডিয়াটা ওই আরো নতুন বাড়িয়ে দেয়। ওই সম্পর্কে তারা মনে করে ওই নতুন মেয়েটা বা ওই নতুন ছেলেটা আমাকে এমন কিছু দিবে যেটা আসলে আমি জীবনে কোনোদিনও পাই নাই। বাট আসলে তারা বুঝতে পারে যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু লিমিটেশন আছে। আমরা যখন কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়া যেটা বলছেন খুব অ্যাপ্রোপ্রিয়েটলি সোশ্যাল মিডিয়ার কারণে আমি দেখি আমার সোশ্যাল মিডিয়াতে কি হয় আমরা মনে করি আমরা ছাড়া সবাই সুখী, আমরা ছাড়া সবাই হানিমুনে এত আছে। ঘুরতে যাচ্ছে, হ্যাঁ, এত সেটাই। গিফটস এন্ড মাত্র আমি একা বসে আছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং কখনো কখনো ব্যাপারটা এতটা টক্সিক জায়গায় চলে যায় যেখানে মানুষ মনে করে যে আমি যেমনই থাকি না কেন মানুষ যেন জানে আমি খুব ভালো আছি। তো স্বামী স্ত্রী আমরা ঘুরতে নীলগিরিতে গেলাম, আমাদের মধ্যে কন্টিনিউয়াসলি ঝগড়া হচ্ছে, ঝগড়ার মাঝে আমি বলছি আসো আমরা একটা হ্যাপি কাপল সেলফি দেই। তাতে কি হচ্ছে নীলগিরিতে আমিও আগুনে জ্বলছি এবং আমার ফেসবুকে সমস্ত ফ্রেন্ডরা একরকম আগুনেই জ্বলছে। কেউ আসলে চিন্তা করছে না যে আমি আসলে আমার সম্পর্কটাকে কিভাবে ইমপ্রুভ করব। এই জিনিসটা থেকে মানুষ বের হতে পারে না কেন বলে আপনাদের মনে হয়? আর মানুষ তো বুঝে তাই না যে তাদের নিড ফর অ্যাপ্রুভাল খুব বেশি, সে সেন্টার অফ অ্যাটেনশন থাকতে চায়, তার মধ্যে কোনো না কোনো হিস্ট্রানিক ট্রেটস আছে, বাট মানুষ বের হতে পারে না। একটা বড় কারণ আমার কাছে মনে হয় মানুষের গ্রেটফুলনেসের অভাব। মানুষ সম্পর্কে নিতে আসে, দিতে আসে না। মানুষ মনে করে যে আমি এখানে কি পাবো, তুমি আমাকে কি দিবা, তুমি কি আমাকে হ্যাঁ তুমি ক্যালকুলেশন হ্যাঁ, আছে, তুমি আমাকে মোহরানা দিলা, তুমি আমাকে এইটা দিলা, ওইটা দিলা, হেন দিলা, তেন দিলা, আচ্ছা এটা না দিলা না, মানে দিলা দিলা না, না। দিলা না, 10টা দিলা, 9টা দিলা। কিন্তু মানুষ মনে করে না যে আমি আসলে আমি নিজে কি দিলাম। হ্যাঁ, আমি যেখান থেকে নিতে আসি নাই, আমি যেখানে দিতে আসছি সম্পর্কটাতে, ওই জায়গাটা আমার কাছে মনে হয় বড় প্রবলেম, সেলফ রেসপন্সিবিলিটির প্রবলেম। তো একটা স্যাক্রিফাইসের জায়গাটা একটা নির্দিষ্ট পরিমাণ টলারেন্সের মধ্যে যেতে হয়, আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হয়, ছাড় দিতে হয়। ওইটা আমার কাছে মনে হয় যে বর্তমান সময় কিছুটা হয়তো কমে গেছে। ইটস অল অ্যাবাউট আপনি যেটা বললেন যে আমি কি পাচ্ছি। না, আমার কাছে জি, আর যেটা মনে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেসটা একদমই আমাদের আসলে গ্রো করা উচিত মানুষ হিসেবে একটা সম্পর্কের ব্যাপারেও। এবং আপনি যেটা বলছিলেন যে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন, এরকম অনেক পেশেন্ট আমরা দেখি ইটস জাস্ট বিকজ অফ দ্য ফ্যান্টাসি। হয়তো সে পর্নোগ্রাফি দেখছে বা তার বন্ধুর কাছে কিছু শুনেছে, সেটা থেকে এখন তার পার্টনারের কাছে এক্সপেকটেশন এখন তার ওয়াইফ তাকে আর সেভাবে স্যাটিসফাই করতে পারছে স্যাটিসফাই করতে পারছে না। এবং পুরো জিনিসটা তো একটা পারসেপশন, জিনিসটা আসলে এক্সিস্ট করে না। যেমন ডক্টর মুনমুন সাথে একটা পেশেন্ট আমার আলাপ হচ্ছিল যে আমরা একসাথে দেখছিলাম পেশেন্ট দুজনকে, হাজবেন্ড ওয়াইফ। সো ওখানে দেখা যাচ্ছে যে হাজবেন্ড ওয়াইফকে সরাসরি বলছে যে তুমি তোমার ফিগার ঠিক করো, রাইট? তুমি ফিগার ঠিক করো। এবং একটা বয়স্ক মহিলা যার বয়স হয়তো 37 38 হয়ে গেছে, তার পক্ষে তো পুরো জিনিসটা সম্ভব না, এবং তার বাচ্চাও হয়েছে। বাট
তার হয়তো একটা পারসেপশন তৈরি হয়েছে যে মেয়েদের ফিগারটা তো এরকম থাকা উচিত, শুধুমাত্র এই কারণে তাদের সম্পর্কটা খারাপ এই হয়ে যাচ্ছে। পার্টিকুলার জায়গায় একটা ডাইমেনশন একটু নিয়ে আসি, সেটা হচ্ছে কি যে প্রচুর হাজবেন্ড অথবা প্রচুর ওয়াইফ পর্ন এডিকশনের প্রবলেম নিয়ে আসে যে আমার স্পাউসের পর্ন এডিকশন আছে, এখন আমি কি করব, অথবা নিয়ে আসে যে আমার কোনো একটা সেক্স বা পার্টনার এডিকশন আছে। একজনকে দেখা যাচ্ছে যে 50টা 100টা 60টা মেয়ের সাথে মেসেঞ্জারে জাস্ট চ্যাট করে যাচ্ছে বিভিন্ন রকম, এবং এই এই ভদ্রলোক বা চ্যাটিং এর ব্যাপারটা ভদ্রমহিলা কিন্তু অনেক কমন, অনেক হ্যাঁ, কমন, অনেক কমন, ভদ্রলোক মেল ভদ্রমহিলা ফিমেল এবং দুজনেই এবং কিন্তু এখানে জাস্টিফিকেশনটা randomly- আসে যে আমার তো মেল ফ্রেন্ড বা ফিমেল ফ্রেন্ড থাকতেই পারে, থাকতেই তুমি পারে। এত কেন হচ্ছে সন্দেহ করছো বা এত র্যান্ডমলি চ্যাট ছোট করে মনে যাচ্ছে, করো? বা একটা ওয়াইফ এসে ফ্রেন্ডশিপের বাউন্ডারিটা কোথায়? একটা হ্যাঁ, একটা হ্যাঁ। ওয়াইফ আসতেছে, ওয়াইফ এসে বলছে যে আমার হাজবেন্ডের ইনস্টাগ্রামে ঢুকলে মনে হয় আমি কোনো একটা ভার্চুয়াল ব্রোথেলে আসছি, অথবা বিভিন্ন মেয়েকে র্যান্ডমলি নক করে যাচ্ছে, অথবা পর্ন এডিকশন। সো এই ক্ষেত্রে অসম্ভব কমন এই কেসগুলো আমরা দেখি। সো এইসব ক্ষেত্রে আমরা আসলে স্পাউসদেরকে বা ওনাদেরকে আমরা কি বলতে পারি? এটা দেখেন, এটা কিন্তু কোনো মানসিক রোগও না, ইটস জাস্ট একটা মানে Deviation. অভ্যাসে ডেভিয়েশন, একটা অভ্যাস হয়ে যাওয়া আর কি। একটা বিহেভিয়ারাল অ্যাডিকশনও তো অনেক সময়। অ্যাডিকশন। অনেক সময় অ্যাডিকশন, অনেক সময় এটা অ্যাডিকশনও যায় না, ইটস জাস্ট আ ব্যাড হ্যাবিট যেটা মানুষ ছাড়তে ছাড়তে পারে না। পারে না অনেক ক্ষেত্রে, অনেক সময় ছাড়তে চায় না। এক্ষেত্রে আমরা ওই জিনিসটাই আমার কাছে মনে হয় বলতে পারি যে দেখেন আপনি নিজের ভালোটা নিজের বুঝতে হবে, এই জিনিসটাকে দিন শেষে আপনাকে ভালো রাখে কিনা। ডোন্ট বিলিভ ইন আ ফিলোসফি দ্যাট ডাজন্ট হেল্প। অ্যাবসলিউটলি। সেখানে কাপলদেরকে আমাকে ওই ব্যাপারটাতে সাহায্য করা, যে কিভাবে ওনাদের সম্পর্কটা আসলে বেটার করা যায়, ওই জায়গাটা নিয়ে যদি আমরা কারণ আমরা আসলে একদমই মানে কখনোই নিশ্চয়ই আপনারা দেখেন, আমরা পেশেন্ট দেখি যে এরকম কোনো মানুষই আসলে আমরা পাবো না যে প্রবলেম নাই। যে হ্যাঁ, না ঠিক প্রবলেম না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তারা একটা এক্সট্রিমেটাল অ্যাফেয়ার করছে আচ্ছা। এবং তারা খুব সুখে সুখে শান্তিতে আছে, জীবন সুখে আছে, মানে জীবন এটা- যাপন এটা- করে। কারণ ইনার কনফ্লিক্ট আমাদের ভালো এটা রাখে না, এটা এর মধ্যে একজনও কখনোই আসলে- আমার আরেকটা জিনিস যেটা খুব কমন, সেটা হচ্ছে গিয়ে যে আমরা পাবলিকলি রাম শ্যাম যদু মধু টম ডিক হ্যারির কাছে যখন আমরা সাজেশন চাই, দোস্ত কি করব, ভাবি কি করব, তখন ওই ভাবি হয়তো বা আগুনে জ্বলতেছে, তখন সেও আমাকে বলে আগুনে জ্বলেন। হুম, হ্যাঁ, exactly. মানে একটা উল্টা সাজেশন দেওয়া, এটাও কিন্তু একটা প্রবলেম যে বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি রিলেশনশিপ কাউন্সিলর। Absolutely. Exactly, তো exactly, প্রত্যেকটা আসলে। মানুষই মনে করে সে তার রিলেশনশিপ যতই খারাপ হোক, সে মনে করে রিলেশনশিপ সম্পর্কে তার ব্যাপক জ্ঞান আছে, এবং সবাই কেউ না কাউকে ট্রাস্ট করে, এবং সে দেখা যাচ্ছে একজন প্রফেশনালের কাছে না গিয়ে তুই বলছে এই তুই বলো তুমি কি করলে ভালো, এখন কি ডিভোর্স? এবং মানুষ তো বায়াস, সে নিজের জীবনের ছবিটা অন্যের জীবনে মানে প্রতিফলিত করতে চায়। ইভেন আমি এরকমও দেখছি যে একজন ওয়াইফ তার হাজবেন্ডকে সে একবার দেখছে যে সে এক্সট্রামিটার রিলেশনশিপ করতেছে, তখন সে তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছে যে দোস্ত এখন আমার কি করা উচিত, তখন তার বলছে যে তুই ওকে দেখাই দে। প্রতিশোধ নিয়ে হ্যাঁ, তুই ওকে রিভেঞ্জের দেখাই দে। ব্যাপারটা, হ্যাঁ, এটা তুই অনেক ওকে- কমন তুই ওকে একটা দেখাই জিনিস, দে, আমি কিভাবে দেখাই দে। দেখাই দিব, তুই আর একটা অ্যাফেয়ার হ্যাঁ, তুই দেখতে কম সুন্দর নাকি, তুই রাইট? দেখতে কম সুন্দর নাকি, তোর হাজবেন্ড কি মনে করছে যে তুই ভেসে আসছিস, তুই আরেকটা প্রেম কর, প্রেম করে ওকে ছবি পাঠা, এই revenge দেখা। জিনিসটা And এত then কি খারাপ হইতেছে হয়। যে সবাই আগুনে জ্বলতেছে। হ্যাঁ, and আমরা আসলে চাই না যে সমাজে এই জিনিসগুলো থাকে, এটা খুব দুঃখজনক, আমাদের খুব খারাপ লাগে এগুলো দেখতে যে at least মানুষ ভালো থাকে, মানুষ তার একটা সুন্দর একটা লাইফ, কত কিছু সে করতে পারে, বাট এই জিনিসগুলো করে সে জীবনে কত পিছিয়ে দেখা যায়। যাচ্ছে হাজবেন্ডের পর্ন এডিকশন এই আগে ওয়াইফের পর্ন এডিকশন হয়ে গেল, ওয়াইফের এক্সট্রামিটার রিলেশনশিপ এই আগে হাজবেন্ডের এক্সট্রামিটার রিলেশনশিপ করে গেল, তাতে আলটিমেটলি তারা কি পেলো? কেউই তো কিছু পেলো না, ছেলেমেয়েগুলো নষ্ট হয়ে দুইজনই গেল। ডুবে গেল। এবং দুজনেই যেটা ডুবে গেল। শুরুতে যেটা আমরা বললাম যে আলটিমেটলি ছড়ায় যাচ্ছে কিন্তু তো সেক্ষেত্রে ছড়ায় লাস্টে যাচ্ছে। যে জিনিসটা আপনার